আসসালামু আলাইকুম। অ্যাডমিশন পরীক্ষার্থী 2026 সালের গুচ্ছ বা বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আজকে আমরা গুচ্ছ পরীক্ষার 2020 সালে যে প্রশ্নগুলো এসেছিল পদার্থবিজ্ঞানের আমরা সেগুলো আজকে সলভ করব। আশা করি এই প্রশ্নগুলো সলভ করলে তোমাদের অনেক উপকার হবে। কারণ 2020 সালে যে প্রশ্নগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো ভালো কোশ্চেন ছিল। অবশ্যই এগুলো একটু দেখে রাখবা। তো এখানে দেখা বলা হয়েছে একটি কর্ণ ইঞ্জিনের তাপ উৎস এবং গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে। তাহলে দেখো এখানে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের কিসে কেলভিনে নিতে হবে। তাহলে এখান থেকে আমাদের তাপ উৎস অর্থাৎ T1 দেখো আমাদের কি করতে হবে, ডিগ্রি থেকে সেলসিয়াস থেকে কেলভিনে নিতে 273 যোগ করতে হবে। তাহলে দেখো এখানে 273 যদি যোগ করি তাহলে কত হবে, এটা 600 কেলভিন। দেন তারপরে তাপ গ্রাহক, এটা তাপমাত্রা হবে কত, T2। 273 যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে, এখানে দেখো যোগ করলে হবে তোমাদের এখানে 400 কেলভিন। দেন তারপরে বলা হয়েছে তাপ ইঞ্জিনটি তাপ উৎস থেকে অর্থাৎ Q1 যেটা তাপ উৎস। দেন তারপরে বলছে কিছু তাপ কাজে রূপান্তরিত করে অবশিষ্ট তাপ গ্রাহকে বর্জন করে। অর্থাৎ এখন বলা হয়েছে বর্ধিত তাপের পরিমাণ অর্থাৎ Q2 বের করো। তো এখন এটা কিভাবে করবা? তো যেহেতু এখানে বলা হয়েছে কর্ণ ইঞ্জিন, তো কর্ণ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা লিখতে পারি Q1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু Q2 ডিভাইডেড বাই T2। দেখো এখান থেকে আমাদের Q2 বের করতে হবে। তাহলে Q2 বের করে লাগলে পরে Q1 এর মান বসাবো। Q1 এর মান কত, 4500। তাহলে 4500 ইন্টু ডিভাইডেড বাই আমাদের কত, টি ওয়ান অর্থাৎ তাপ গ্রাহক কত, 600। তাহলে এখানে দিবা 600। দেন তারপরে এখানে টি টু নিচে আছে, তাহলে ওই সাইডে গুণ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে টি2-র মান কত আছে এখানে, 400 অর্থাৎ তাপ গ্রাহকের টেম্পারেচার। তো এখান থেকে দেখো কাটাকাটি করা যায়, শূন্য শূন্য শূন্য। দেন তারপরে 2 দুগুণ 4। দেন তারপরে এখানে কত, 3 দুগুণ 6। দেন তারপরে এখান থেকে এটা কাটো, 3×45। তাহলে 1500। দেন তারপরে 15 দুগুণ 30 অর্থাৎ Q2। তাহলে Q2 সমান কত হবে, Q2 সমান হবে 3×15 অর্থাৎ 15 দুগুণ 30 অর্থাৎ 3000 জুল। অর্থাৎ অ্যান্সার হবে ঘ নম্বর অর্থাৎ ডি নম্বরটা। অবশ্যই এটা দেখে রাখবা, তোমাদের এটা কোন ইঞ্জিনের জন্য কিন্তু এটা লিখতে পারছি, এটা একটু মনে রাখো। দেন তারপরে বলা হয়েছে কোন রশ্মি বা কণার ভেদন ক্ষমতা বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি কি যে ই ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তো ল্যামডা যার কম তার কি হবে, ভেদন ক্ষমতা অর্থাৎ শক্তি বেশি। তো এখান থেকে তোমরা একটু মনে রাখবা যে আলফা, বিটা, দেন গামা। তো এইখানে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য আছে হচ্ছে আলফা, তো আলফার ক্ষেত্রে শক্তি কম হবে। তাহলে সবচেয়ে বেশি হবে কার, গামার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে শক্তি বেশি। দেন যদি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য থাকতো তাহলে সেই ক্ষেত্রে আলফা সবচেয়ে বেশি, বিটার তারপরে কম, আর গামার সবচেয়ে অর্থাৎ এই তিনটার মধ্যে সবচেয়ে কম। তো এটা অবশ্যই মনে রাখবা এই সম্পর্ক দ্বারা, অর্থাৎ ই ইকুয়াল টু এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। দেন তারপরে বলা হয়েছে যে একটি পি টাইপ অর্ধপরিবাহী চার্জ, দেখো পি টাইপ অথবা এন টাইপ এগুলোর কোনো চার্জ নাই কো, এরা মূলত নিরপেক্ষ। অবশ্যই মনে রাখবা পি টাইপ এবং এন টাইপ এরা কি পরস্পর অর্ধপরিবাহীর চার্জ নিরপেক্ষ। দেন তারপরে বলা হয়েছে কোনো তল দ্বারা 2 একক চার্জ অর্থাৎ কিউ এর মান কত, 2। দেন তারপরে বলা হয়েছে শূন্য স্থানে বৈদ্যুতিক ফ্লাক্স। তো বৈদ্যুতিক ফ্লাক্স এটাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসিলন নট। তো এখানে দেখো কিউ এর মান কত, 2। তাহলে 2 ডিভাইডেড বাই এপসিলন নট। তাহলে অ্যান্সার হবে কোনটা, এটার অ্যান্সার হবে তোমাদের ডি নম্বরটা। দেন তারপর একটা প্রশ্ন আসো, এটা বলা হয়েছে যে কত মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে উপরের দিকে নিক্ষেপ করলে 1 সেকেন্ড পর, তাহলে দেখো উপরের দিকে নিক্ষেপ করছে 1 সেকেন্ড পর ভূমিতে ফিরে আসে। অর্থাৎ তুমি ভূমি থেকে একটা বলকে নিক্ষেপ করছো, উপর থেকে ফিরে আবার নিচে আসছে। তাহলে দেখো এটা সম্পূর্ণ চলে আসছে, তাহলে সেটা কি হবে, পর্যায়কাল। তো পর্যায়কালের সূত্র কি, 2u/g। তো এখন দেখো এইখানে সময় নিয়েছে কত সেকেন্ড, 1 সেকেন্ড। তার মানে এখানে আমাদের ইউ এর মানটা বের করতে হবে। তাহলে ইউ যদি বের করতে হয় তাহলে কি হবে, টি ইন্টু জি ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের টি পর্যায়কালের মান দেওয়া আছে 1, 1 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো 9.8 এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 4.9 মিটার পার সেকেন্ড। অর্থাৎ অ্যান্সার হবে সেই নম্বরটা। দেন তারপরে আসো বলা হয়েছে একটি সার্কিট দেওয়া আছে, এই যে সার্কিটটা। তো সার্কিটটা এখানে হবে এরকম যে এখানে 10 অ্যাম্পিয়ার 10 ওহম আছে। দেন তারপরে আছে সমান্তরালে তিনটা আছে সমান্তরালে। দেন তারপরে আবার
একটা আছে শ্রেণীতে। তো এখন বলা হয়েছে যে এই বর্তনীটার রোধ নির্ণয় করো, তুল্য রোধ নির্ণয় করো। এই যে তুল্য রোধ। তো এখন কিভাবে করবে? দেখো এখানে এল আর এখানে এম আছে। দেখো এই তিনটা আছে কিসেতে? সমান্তরালে। তো সমান্তরালে একই রোধ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আর পি ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এন। তো আর কত আছে? থ্রি। তাহলে থ্রি ডিভাইডেড বাই তিনটা রোধ আছে, তাহলে তিন ইজ ইকুয়াল টু ওয়ান। তার মানে এই যে এইটুকের সমান্তরালে আছে এইটুকের রোধ কত পাইলাম আমরা? 1 ওহম। তো এখন দেখো, যদি আমাদের এটা 10, দেন তারপরে 1 পাইলাম, তারপরে আছে কত? 9। তাহলে এটা 10, এটা 1 পাইলাম, আর এটা কত? 9। তো এখন দেখো এটা কি শ্রেণীতে হয়ে গেছে না? তাহলে যোগ করে দাও। তাহলে আর এস ইজ ইকুয়াল টু 10 প্লাস 1 প্লাস 9। তাহলে কত হবে? 20। অর্থাৎ এই বর্তনী তুল্যরোধ কত হবে? 20 ওহম, অর্থাৎ 1 নম্বরটা অ্যান্সার। দেন তারপরে দেখো যে বলছে 0.5 ব্যবধানে, অর্থাৎ যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার ডি। দেন তারপরে বলা হয়েছে যে দুটি সমান্তরাল, অর্থাৎ দুইটা সমান্তরাল তার আছে। দেন তারপরে বলা হয়েছে উভয়ের মধ্য দিয়ে 10 এম্পিয়ার, অর্থাৎ এটার মধ্যে দিয়ে, অর্থাৎ I1 এটার মধ্যে 10 এম্পিয়ার এবং I2 এটার মধ্যেও কত? 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। দেন তারপরে উভয় তারের দৈর্ঘ্য, অর্থাৎ এল এর মান দেওয়া আছে কত? 0.5 মিটার। দেন বলা হয়েছে ক্রিয়াশীল হলে কত নিউটন বল, অর্থাৎ একক তারের দৈর্ঘ্যে কত নিউটন বল প্রয়োগ হবে। তো এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে ডি ছিল। তো এটার যে সূত্র ছিল যে এফ ইজ ইকুয়াল টু মিউ নট I1 I2 ডিভাইডেড বাই টু পাই ডি ইন্টু এল, অর্থাৎ দূরত্ব, লেন্থ আর কি। তাহলে মিউ নটের মান দেখো এখানে দেওয়া আছে। তাহলে মিউ নটের মান বসাই 4 পাই ইন্টু 10⁻⁷। দিন তারপরে দেখো I1 এর মানও 10, I2 এর মানও 10। এখানে বলা হয়েছে উভয়ের মধ্য দিয়ে। দেন তারপরে নিচে মানগুলো বসাও। 2 পাই এন্ড ডি, ডি এর মান কত? 0.5। দেখো এল এর মান কত? 0.5। তো এখন থেকে এখান থেকে কাটাকাটি সম্ভব। 0.5 0.5 কাটা যায়। দেন তারপরে পাই পাই কাটা যায়, 2 থেকে 2 এখানে কাটা যায়। তাহলে দেখো এখানে কত হবে? 10 আছে 10 গুণ করলে হবে 100, আর এখানে 2, তাহলে 200 ইন্টু 10⁻⁷। তো এখন 200 কে আমরা কত লিখতে পারি? 2 ইন্টু 10⁻²। তো এখন 2 ইন্টু 10⁻² দিলে পাওয়ারে পাওয়ার এখানে আবার -7 আর +2, তাহলে কত হবে? -5, অর্থাৎ 2 ইন্টু 10⁻⁵ নিউটন। অর্থাৎ অ্যান্সার হবে কত নম্বর? অ্যান্সার হবে বি নম্বরটা। অবশ্যই ভালো করে দেখে অ্যান্সার দিবে, কারণ এখানেও 2 এখানেও 2 আছে। দেন তারপরে দেখো বলা হয়েছে ইয়ং এর ব্যতিসার পরীক্ষায় পর্দার অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য কত হবে? তো অন্ধকারের ক্ষেত্রে পথ পার্থক্য যেটা ডেল এক্স, এটা মনে রাখবা 2n+1 λ/2, অর্থাৎ এখানে λ/2 এর বিজোড় গুণিতক, অর্থাৎ অ্যান্সার হবে তোমাদের এটা সি নম্বরটা। অ্যান্সার হবে কোনটা? সি নম্বরটা। এটা ছিল অন্ধকারের জন্য। তো এখানে চাইছে কি আমাদের পথ পার্থক্য? তো অবশ্যই ডেল এক্স ইজ ইকুয়াল টু মনে রাখবা কি 2n+1 λ/2 এর কি বিজোড় গুণিতক। অযুগ্ম, অযুগ্ম মনে রাখবা, বিজোড়। দেন তারপরে এটার যদি উজ্জ্বলের থাকতো তাহলে সেই ক্ষেত্রে কি থাকতো? ডেল এক্স ইজ ইকুয়াল টু অর্থাৎ 2n λ/2, অর্থাৎ λ/2 এর কি জোড় গুণিতক? জোড়ের ক্ষেত্রে আছে উজ্জ্বল, আর বিজোড়ের ক্ষেত্রে অন্ধকার। অবশ্যই এটা মনে রাখবা। দেন তারপরে বলা হয়েছে এত শক্তি সম্পন্ন, অর্থাৎ ই এর মান দেওয়া আছে। দেন বলা হয়েছে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান চাইছে। তো আমরা জানি কি ই ইজ ইকুয়াল টু এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। তো এখান থেকে আমাদের ল্যামডা বের করতে হবে। তাহলে দেখো এইচ এর মান কত? প্লাঙ্ক ধ্রুবক 6.63 ইন্টু 10⁻⁻⁷ ইন্টু আলোর বেগ 3 ইন্টু 10⁻8। দেন তারপরে আমাদের দেখো শক্তি দেওয়া আছে 6.63 ইন্টু 10⁻⁻19। তো এখন দেখো 6.63 কাটা যায়। দেন তারপরে এখানে দেখো -19 আছে, আর উপরে আছে কত? 8। নিচ থেকে যখন উপরে যাবে তখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে পরে 19-এর সাথে আমরা যদি কি করি, এটা যোগ করি, তাহলে কি হয়ে যায়? 27 হয়ে যাবে। তাহলে 3 ইন্টু, দেখো এখানে আবার কত আছে? 10⁻⁻34, অর্থাৎ 10⁻⁻34 10 এখানে 27। তাহলে দেখো 34 আর এখানে আছে আমাদের কত? 27। তার মানে আমরা লিখতে পারি 3 ইন্টু 10⁻⁷। এটা হচ্ছে আমাদের মিটারে। বাট এখনো দেখো অ্যান্সার গুলো আমার চেয়েছে কি ন্যানোমিটারে। তো মনে রাখবা
যে ন্যানোমিটার সমান হবে 10⁻⁻৯ ন্যানোমিটার, অর্থাৎ 10⁻⁹ তো এখানে আছে কত 10⁻⁷, তাহলে কি করবা যে এখানে 10⁻⁷, অর্থাৎ 3 ইন্টু 10⁻⁷ ডিভাইডেড বাই 10⁻⁹। তো এখান থেকে যদি দাও তাহলে পরে সেই ক্ষেত্রে হবে 10 নিচ থেকে উপরে অর্থাৎ +2, তাহলে এটার অ্যান্সার হবে কত 300, অর্থাৎ 300 ন্যানোমিটার, অর্থাৎ অ্যান্সার হবে এই নম্বরটা। অবশ্যই এইটা একটু মনে রাখবা যে ন্যানোমিটার সমান কত 10⁻⁹ মিটার। দেন তারপরে বলা হয়েছে যে এত চার্জ, অর্থাৎ এখানে চার্জটা দেওয়া আছে কিউ, দেন তারপরে বলা হয়েছে একটি কণা এত ওয়েবার মিটার চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ বি এর মান দেওয়া আছে, দেন স্থির, দেখো এখানে কি লেখা আছে স্থির অবস্থায় কত নিউটন বল প্রয়োগ করে আর কি। তো এই ক্ষেত্রে একটু মনে রাখবা যে এফ এর অর্থাৎ বলের সূত্র কি, যে এখানে কিউ ভি বি সাইন থিটা। তো এখন একটু খেয়াল করে দেখো এখানে কি আছে স্থির আছে, তার মানে তার বেগ নাই। সো আলটিমেটলি কত হবে 0 নিউটন, অর্থাৎ 0 নিউটন। অন্য যতই যাক, একটি হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা থেকে ভূমি অবস্থায় ফিরে আসলে, অর্থাৎ ভূমি অবস্থায় মানে কি পতন, অর্থ মনে করো অনেকগুলো কক্ষপথ আছে, তো সেই কক্ষপথ থেকে কি আছে নিচের দিকে চলে আসছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে ফোটন নিঃসরণ করবে। যদি উপর থেকে নিচে আসে তাহলে সেই ক্ষেত্রে কি করে নিঃসরণ করে, আর নিচ থেকে উপরে গেলে সেই ক্ষেত্রে কি করবে শোষণ করবে। তো এটা একটু মনে রাখবে, অর্থাৎ বি নম্বর অ্যান্সার। বলা হয়েছে এখন একটু দেখো যে ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে একটি 2 কেজি ভরের অর্থাৎ থিটার মানটা দেওয়া আছে, দেন তারপরে বলা হয়েছে 2 কেজি অর্থাৎ এম এর মান দেওয়া আছে, 3 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠলে বস্তুটির কত নিউটন বল প্রয়োগ করে। তো এখন এটা একটু দেখো ভালো করে, কারণ এই প্রশ্নটা অনেক ইয়া ছিল। তো এখান থেকে যেটা দেখবা এখানে বলা হয়েছে যে কত 30 ডিগ্রি কোণে, অর্থাৎ এই যে থিটাটা আছে এটা কত ডিগ্রি আছে 30 ডিগ্রি কোণে আছে। এখন বস্তুটাকে এখান থেকে উঠানো হচ্ছে, তাহলে পরে এখান থেকে যে বলটা অর্থাৎ এটা বের করতে হবে। তো এখন একটু ভালো করে অবশ্যই খেয়াল করবা, দেখো এই যে বস্তুর ওজন সবসময় কোন দিকে কাজ করে নিচের দিকে, অর্থাৎ ডাব্লিউ। দেন এর যে এটার সাথে অর্থাৎ এই দিকে একটা বল প্রয়োগ করবে, যেহেতু থিটা আছে কোথায় এটা, তাহলে আমরা এদিকে দিতে পারি, এবং এইটাও হবে কত থিটা। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এটা লিখতে পারি আমরা কত এম জি কস থিটা। দেন তারপরে এইটার উপরের দিকে যেটা আছে অর্থাৎ এম জি কস থিটা যদি এদিকে হয় তাহলে এটা কত হবে এম জি সাইন থিটা। ওকে, এখন দেখো যে কি করতে হবে, এখন যে এই যে বলটা অর্থাৎ এটা আমাদের বের করতে হবে। তো দেখো বস্তুটাকে যখন উপরে উঠাচ্ছি তখন কি করতেছে এই বস্তুটা, এই যে ঘর্ষণ অর্থাৎ উপর দেওয়া যাওয়ার কারণে কি, যেহেতু আনত তলে যাচ্ছে তার মানে কি নিচের দিকে একটা ঘর্ষণ কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখো কি করবা মাইনাস, অর্থাৎ এফ মাইনাস, এই যে এটা টানি ধরতেছে মানে ওইটা উপরের দিকে নিচ্ছে, বাট এটা কি করতেছে এই পরিমাণ বল নিচের দিকে টানি ধরতেছে। তাহলে এম জি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে যে নিট বল এম এ। তাহলে এখান থেকে আমাদের এফটা বের করতে হবে। তো এফটা যদি বের করতে হয় তাহলে এম জি সাইন থিটা প্লাস এম এ, তাহলে এখান থেকে দেখো এম এর মান কত দেওয়া আছে এম এর মান 2, তাহলে 2 ইন্টু এখানে জি এর মান কত 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি, তো সাইন 30 মান কত হাফ, আমি একবারে বসিয়ে দিলাম, প্লাস এম কত 2, এর মান কত দেখা দেওয়া আছে এই যে 3, তাহলে এখানে 3। তো এখান থেকে দেখো যে এখানে 2 2 কাটা যায়, তাহলে 2 2 কাটা গেলে কত থাকবে 9.8, প্লাস দেখো এখানে 3 দুগুণ 6, দেখো 9 এর সাথে আমরা 6 যদি যোগ করি 9 6 15, তাহলে হবে কত 15.8 নিউটন, অর্থাৎ অ্যান্সার হবে ডি নম্বরটা। দেন তারপরে বলা হয়েছে একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে এত, দেন তারপরে এইটা যেটা থাকে এটা হচ্ছে আর, এটা হবে তোমাদের ডেল আর। তো এখন বলা হয়েছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে তোমাদের ক্ষেত্রফল দিয়েও থাকতে পারে বা গোলকের আয়তন দিয়েও থাকতে পারে। তো এই ক্ষেত্রে যেহেতু ক্ষেত্রফল বলছে তাহলে আমরা গোলকের আয়তন ক্ষেত্রফলের সূত্র জানি যে 4 পাই আর স্কয়ার। তো এখানে দেখো কত স্কয়ার আছে না, তাহলে এই ক্ষেত্রে যে ত্রুটি এটা কিভাবে বের করবা, ত্রুটিটা বের করবা 2 ইন্টু ডেল আর ডিভাইডেড বাই আর ইন্টু 100%। তো এখন দেখো তাহলে 2 ডেল আর কত 0.1, দেন আর এর মান কত আছে 2 ইন্টু কত 100%, তাহলে এখান থেকে কি করবা 2 2 কাটো 0.1, দেন এটার সাথে গুণ করলে হবে কত 10%। এগুলো কিন্তু ক্যালকুলেটর লাগবে না, খুব সহজেই হয়ে যাবে। দেন তারপরে দেখো এখানে যেটা বলা হয়েছে যে
যে 5 কেজি ভরের একটি বস্তু, অর্থাৎ m এর মান 5 at 1.5 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ একটা বেগে, তারপরে কি হয়েছে, এই একটা দেয়াল ছিল, এখানে মার আছে, মানে আবার কি আছে, ব্যাকে আছে, কত মিটার পার সেকেন্ড বেগে, এত। তাহলে এটাকে যদি আমরা ইউ ধরি, দেন এটাকে কত ধরবো, ভি। তাহলে এখন বলা হয়েছে বিপরীত দিকে ফিরে আসলে, এইটা যেহেতু, দেখো এইটা যাচ্ছে আর এটা ফেরত আসতেছে, তার মানে কি এটার বেগের আগে এটা মাইনাস চিহ্ন হবে। এখন বলা হচ্ছে ঘাত বল কত হবে। তো ঘাত বল আমরা জানি এফ টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। তো এখন দেখো এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 5, দেন ভি এর মান আমরা কত ধরছি 1.2, মাইনাস দেখো এই যে ইউটা ধাক্কা লেগে পিছনের দিকে আবার বিপরীত দিকে ফিরে আসছে, তাহলে কি হবে মাইনাস, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 0.8। তাহলে পরে এখন দেখো 5 ইন্টু 1.2 আর 0.8 যোগ করলে কত হবে, 2 হবে। তাহলে 5 দুগুণ 10, অর্থাৎ নিউটন সেকেন্ড, অর্থাৎ অ্যান্সার হবে কত নম্বর, ডি নম্বরটা। অবশ্যই এটা একটু ভালো করে খেয়াল করবো, এখানে কিন্তু কোনো ক্যালকুলেটর ব্যবহার করা লাগবে না। বলা হয়েছে এ এবং বি গ্রহদ্বয়ের ভর দেওয়া আছে এত এত, দেন তারপরে বলছে যে ব্যাসার্ধ এত এত, অভিকর্ষ ত্বরণের অনুপাত কত। তো অভিকর্ষ ত্বরণের অনুপাত আমরা জানি যে অভিকর্ষ জি ইজ ইকুয়াল টু কি, জি এম, অর্থাৎ বড় হাতের জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এখন দেখো আমাদের লাগবে এম আর আর, তো আমাদের জি তো লাগবে না, সো আমরা জি না দিয়েও হবে। তাহলে জি এ ডিভাইডেড বাই জি বি, মানে প্রথমটা ডিভাইডেড বাই দ্বিতীয়টা। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে জি এম, দেখো জি লাগবে না, আচ্ছা সমস্যা নেই, জি এম ডিভাইডেড বাই প্রথমটার ভর এম, ব্যাসার্ধ কত আর, তাহলে এটা হবে আর স্কোয়ার। দেন দ্বিতীয়টার ক্ষেত্রে আসো, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে জি এম কত আছে, এম আছে 2m, তাহলে রেখা দিয়ে ওখানে কত 2m ডিভাইডেড বাই কত দিবা, আর কত আছে 2r, তাহলে পরে 2 কে স্কোয়ার করলে কত হবে 4, দেন আর স্কোয়ার। তাহলে এখন আসো যে এখন কি করবা, এখন উল্টা দিবা, কিচ্ছু না। দেখো জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই জি টু এম। তাহলে দেখো জি জি কাটা, আর আর স্কোয়ার স্কোয়ার কাটা, এম এম কাটা, তাহলে সেক্ষেত্রে থাকবে কত, দেখো 4 ডিভাইডেড বাই, অর্থাৎ 2 কাটা, তাহলে পরে 2:1, অর্থাৎ অ্যান্সার হবে সি নম্বরটা। দেন সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ডিরেক্ট মনে রাখতে পারো বা বের করতে পারবে, সমস্যা নেই। এটা হবে তোমাদের বি নম্বরটা। দেন তারপরে দেখো বলা হয়েছে কি যে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ এসআই পদ্ধতিতে দেওয়া আছে, দেন বলা হয়েছে রৈখিক বেগ কত। তো এটা কি করবা তোমরা, টু সাইন, এটা আমরা ভি টি মাইনাস এক্স এই ফর্মেটে আনবো, আর ভি মানে কি রৈখিক বেগ, তাহলে এখানে কি করবা, এই যে এক্সটা ফ্রি করবা, তাহলে অ্যান্সার হবে কত, 120/4, তাহলে পরে 3×4=12, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ অ্যান্সার হবে কত নম্বর, এ নম্বরটা। ওকে, পরের কোশ্চেনটা দেখো, বলা হয়েছে একটি দালানের ছাদের সাথে 10 মিটার একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে, অর্থাৎ মনে করো একটা ছাদ আছে, তাহলে সেই ছাদের সাথে কিভাবে আছে, একটা মই আছে। তো এই যে মইটা, এই মইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 30 ডিগ্রি, অর্থাৎ এখানে হবে 30। দেন তারপরে বলা হয়েছে যে আচ্ছা মইটা, এই যে মইটা, এই মইটার যে উচ্চতা মানে দৈর্ঘ্য আছে সেটা কত, 10 মিটার। দেন তারপরে বলা হয়েছে কি 68 কেজি ভরের এক ব্যক্তি 12 কেজি ভরের জিনিস নিয়ে, তাহলে দেখো মোট ভর কত হবে, ওই ব্যক্তি বোঝ, অর্থাৎ জিনিস সহজ আছে, তাহলে মোট ভর যেটা হবে, সেই মোট ভরের থেকে তোমার 68 প্লাস 12, অর্থাৎ মোট ভর হবে হচ্ছে তোমাদের 80 কেজি অবশ্যই। দেন তারপরে 19.6 সেকেন্ডে মই বেয়ে ওঠে, অর্থাৎ এখান থেকে এই বিন্দুতে উঠতে কত সময় নেছে, অর্থাৎ 19.6 সেকেন্ড। দেন তারপরে বলা হচ্ছে ওই ব্যক্তির কত ওয়াট কাজ সম্পূর্ণ করবে। তো আচ্ছা দেখো এইখান থেকে আমরা এই যে উচ্চতাটা কত উচ্চতা আছে এটা আমরা বের করতে পারি, কারণ কি এখানে দেখো ভূমির সাথে থিটা আছে আর এটা আমাদের অতিভুজ, then আমাদের লম্ব বের করতে হবে, তাহলে আমরা সাইনের সম্পর্ক দিয়ে ইজিলি বের করতে পারবো। তাহলে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব এইচ, অতিভুজ কত আমাদের 10, তাহলে কি করবা এইচ বের করবা, তাহলে এইচ কত হবে আমাদের 10 ইন্টু সাইন 30 ডিগ্রি মান কত হাফ, তাহলে পরে হাফ, অর্থাৎ 5 মিটার, অর্থাৎ এইচ এর মান কত হবে 5 মিটার। তো এখন আমাদের ক্ষমতার সূত্র কি আমরা জানি, P is equal to W by T। তাহলে দেখো W সমান কি আমরা জানি, mgh ডিভাইডেড বাই টি। ওকে, এখন m কত, m আছে 80, তাহলে 80 ইন্টু 9.8 ইন্টু h কত আমাদের, h হবে 5 মিটার।
দেন তারপরে সময়, দেখো সময় কত, 19.6 সেকেন্ড। দেখো এখন কি করবা, দেখো 9.8 কে যদি ডাবল করো তাহলে দেখবে 19.6 আসে। এগুলো একটু মনে রাখবা, দেখবে অনেক সময় কাজে দেবে। 9.8 কে ডাবল করলে 19.6, 3 গুণ করলে কত হবে 29.4, 4 গুণ করলে 39.2 এরকম হবে। তো এগুলো একটু মনে রাখবা। তাহলে এখানে কত হবে, 2। তাহলে এই যে 2 দ্বারা 80 কে ভাগ করা যায়, তাহলে কত হবে, 40। তাহলে দেখো 5 5 4 20, অর্থাৎ 20 আর ওই শূন্য, তাহলে 200। অর্থাৎ এটার অ্যান্সার হবে ক নম্বরটা, অর্থাৎ 200 ওয়াট 200 ওয়াট ক্ষমতা প্রয়োগ করেছে। দেন তারপরে দেখো বলা হয়েছে একটি সরল সন্ধিত বস্তুর সরণের সমীকরণ, অর্থাৎ সরণের সমীকরণ দেওয়া আছে। দেন তারপরে স্প্রিং দেবো, কে এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে π/9। তাহলে এখানে আমরা এক্সটা বের করে নেই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, দেখো সাইন 3t, অর্থাৎ টি এর মান আমাদের কত, π/9। তা আমরা একটু মানটা বসিয়ে দিই। তাহলে সেই ক্ষেত্রে π/9, দেখো এখানে কাটাকাটি যায় 3, তাহলে পরে 2 দেখো এখানে π/3, অর্থাৎ π/3 মানে কত, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির মান কত, সাইন √3/2। তাহলে 2 কাটা যায়, থাকবে কত আমাদের, √3, অর্থাৎ এক্স এর মান। তো এখন বিভব শক্তি চাইছে, তাহলে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো কে এর মানটা দেওয়া আছে, কে এর মান কত, 30 দেওয়া আছে। তাহলে 30, দেখো এক্স এর স্কোয়ার আছে এখানে √3, তাহলে শুধু থাকবে, অর্থাৎ আমরা একটু বড় করলে থাকবে। দেখো এখন কত, হাফ ইন্টু 30 ইন্টু এখানে হবে কত, 3, কারণ রুট আর স্কোয়ার উঠে যায়। তাহলে এখানে দেখো কাটাকাটি করা যায়, 15×2 = 30, তাহলে 3×15=45 শক্তির একক জুল। তাহলে এটার অ্যান্সার হবে কত নম্বর, বি নম্বর। দেন দেখো লাস্ট একটা কোশ্চেন, 10 লিটার আয়তনের একটি বন্ধ, অর্থাৎ ভি এর মান দেওয়া আছে কত, 10 লিটার আয়তন বদ্ধ পাত্রে 300 কেলভিন, অর্থাৎ টি এর মান। দেন তারপরে বলা হয়েছে 16 গ্রাম, অর্থাৎ ডাব্লু অক্সিজেনের আমরা জানি এম কত, অক্সিজেনের এম 32 গ্রাম। দেন তারপরে যে চাপ প্রয়োগ করা হয়, অর্থাৎ চাপ হচ্ছে মনে করো পি। এখন বলছে একই পাত্রে একই তাপমাত্রায় কত গ্রাম, দেখো এখানে একই পাত্র একই তাপমাত্রা, তাহলে ওই চাপও কি হবে, সেম। তাহলে আমরা ধরতে পারি পি, ভি এবং টি, এই দুইটাই কি দুইটা পাত্রের জন্যই সেম, অর্থাৎ একটা পাত্রে ছিল অক্সিজেন আর একটা পাত্রে ছিল কি নাইট্রোজেন। তো এখন সেই ক্ষেত্রে বলছে যে দেখো এখন তাহলে কি পরিমাণ, অর্থাৎ অর্থাৎ কত গ্রাম নাইট্রোজেন রাখলে পরে একই চাপ হবে। তাহলে এই তিনটা সেম হলে তাহলে সেই ক্ষেত্রে আমরা এন অর্থাৎ N1 এবং N2 অর্থাৎ মোল সংখ্যা সমান ধরতে পারি। তো মোল সংখ্যা N ইজ ইকুয়াল টু W/M। তাহলে প্রথমে N অর্থাৎ অক্সিজেনের জন্য, তাহলে 1/1, দেন তারপরে W2/M2। তো এখান থেকে মানগুলো বসায় দাও। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে প্রথমে ছিল, তাহলে অক্সিজেনের ছিল কত, 16 এটা হবে কত, 32। দেন এখানে দেখো আমাদের এটা চেয়েছে, অর্থাৎ নাইট্রোজেনেরটা চেয়েছে W2 এর মান। দেন M2 কত, নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেনের ভর কত, নাইট্রোজেনের হবে তোমাদের 14×2 = 28। তাহলে এখানে মানটা বসিয়ে দাও। তাহলে এখানে দেখো কাটাকাটি করা যায়, 16×2 = 32, দিন এইদিকে আবার কাটা যায়, তাহলে হবে কত, 14, অর্থাৎ W2 এটার মান কত হবে, 14 গ্রাম, অর্থাৎ অ্যান্সার হবে কত নম্বর, ক নম্বরটা। তো এই ছিল তোমাদের 2020 সালের জিএসটি পরীক্ষার প্রশ্ন। জিএসটি পরীক্ষার পদার্থবিজ্ঞানের প্রশ্ন অধিকাংশই ছিল তোমার ম্যাথমেটিক্যাল টার্ম। তো এখানে মুখস্থ বা থিওরি টাইপের অনেক কম ছিল। তো এই বোর্ডের কোশ্চেন অর্থাৎ এই সালের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রাখবা। আশা করি তোমাদের আমরা কিছুটা হলেও সলভ করে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই এখান থেকে তোমাদের যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা শতভাগ রয়েছে। তো আমরা জিএসটি পরীক্ষার প্রশ্ন, বিভিন্ন ভার্সিটি এবং মেডিকেলের প্রশ্নগুলো বা আমরা সলভ করে তোমাদের জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে রাখতেছি। তাহলে তোমরা একটা কাজ করবা, তোমরা আমাদের ফেসবুক পেজকে একটু ফলো করে রাখো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যেন আমরা কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাও। তো এর ধারাবাহিকতা অনুসারে আমরা পরের ভিডিওতে আমরা জিএসটি প্রশ্ন ধারাবাহিক অনুসারে দিতে থাকবো। অবশ্যই আমাদের পেজকে তোমরা একটু ফলো করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যেন তোমার বন্ধুরাও বিভিন্ন ভার্সিটি বা জিএসটি বা মেডিকেল প্রশ্নগুলো এখান থেকে সলভ করতে পারে, বিভিন্ন অ্যানালাইসিস করতে পারে এবং এখান থেকে বুঝতে পারে যে কি ধরনের কোশ্চেন আসতে পারে, কি কোশ্চেন ছিল। অবশ্যই তোমাদের বিগত বছরের কোশ্চেনগুলো দেখতে হবে। ধন্যবাদ সবাইকে।